ভারতের পরাশক্তি হয়ে ওঠা ধুরো করে তুলেছে ভাইরাস। সে সুযোগ নিচ্ছে বাংলাদেশ। পশ্চিমা বিশ্বে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ভারতকে। দেশটির কর্তা ব্যক্তিরাও এখন বিশ্বব্যাপী পরাশক্তি হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়ে উচ্চবিলাসী হয়ে উঠেছেন। তবে তাদের এই প্রত্যাশায় বাদ সেধেছে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ। মহামারীর ব্যাপক প্রাদুর্ভাব স্বাস্থ্য খাতের দুর্বলতাকে সামনে নিয়ে আসার পাশাপাশি দেশটির অর্থনীতিকেও নাজুক অবস্থানে ঠেলে দিয়েছে। বিশেষ করে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে দেশটিতে আরও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে কোনো পর্যবেক্ষক বলছেন, অদূর ভবিষ্যতে নিজেকে পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা ভারতের জন্য অনেক দূর হয়ে পড়েছে। কারো কারো মতে তা অসম্ভবও। এদিকে মহামারী সত্ত্বেও বাংলাদেশ যে অর্থনৈতিক শক্তিধর হচ্ছে তার প্রমাণ সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কাকে $20 কোটি ও সুদানকে $65 কোটি টাকা ঋণ দেওয়ার মাধ্যমে। অন্য সব দেশের প্রবৃদ্ধি যখন নেতিবাচক, তখন কেবল বাংলাদেশের অর্থনীতি গত বছর প্রায় 5% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী দেশ ভারত বৈশ্বিক পর্যায়ে নিজেকে এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অবস্থানে দেখতে পাচ্ছে নয়াদিল্লি। চীনকে মোকাবেলার তাগিদে নয়াদিল্লিকে কাছে টেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। জাপান ও ইউরোপের বিভিন্ন পরাশক্তির সঙ্গেও এখন অনেক বেশি ঘনিষ্ঠতা ভারতের। কোভিডের বর্তমান প্রভাব শুরুর আগেও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে দেশগুলোর মধ্যে অনেক বেশি সখ্যতা দেখা দিয়েছে। এর মধ্যেই কোভিডের নতুন প্রভাব ভারতকে মারাত্মক বিপর্যয়ের মুখে ঠেলে দেয় ধস নামে দেশের স্বাস্থ্য ব্যবস্থায়। বর্তমানে এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে করোনার আরও মারাত্মক ধরন ডেল্টার আবির্ভাব। চলমান প্রভাব শুরু থেকেই মহামারী নিয়ন্ত্রণে ভারত সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে অনেক। নয়াদিল্লির মহামারীকালীন ভূমিকা নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলছে পশ্চিমা গণমাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক এবং ভূরাজনীতির পণ্ডিতেরাও। এক্ষেত্রে অনেকটাই সামনের দিকে রয়েছে মার্কিন গণমাধ্যম। যদিও কিছুদিন আগেও চীনকে অর্থনৈতিক ও কৌশলগতভাবে মোকাবেলার জন্য নয়াদিল্লিকে তারা দেখেছে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়ে উঠেছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর। 2016 সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট সই হয়। সামরিক রসদ সরবরাহ সংক্রান্ত চুক্তিটি সইয়ের পর থেকেই আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় উভয় দেশ আরও কয়েকটি চুক্তি সই করে। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার নতুন এই সম্পর্ককে ডোনাল্ড ট্রাম্প সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আখ্যা দেন একবিংশ শতাব্দীর পরিকল্পিত অংশীদারিত্ব হিসেবে। ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে কোয়াড্রিলেটারাল ডায়ালগ ইনিশিয়েটিভ বা কোয়াড জোটকেও সক্রিয় করে তোলে যুক্তরাষ্ট্র। এশিয়া টাইমসের সম্প্রতি কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ডিপ্লোমেসি বিভাগের ভিজিটিং ফ্যাকাল্টি এবং নেপাল সাউথ এশিয়া সেন্টারের সাবেক নির্বাহী পরিচালক ভীম ভুরতেল সাম্প্রতিক এক নিবন্ধ লিখেছেন। তাতে তিনি দাবি করেছেন, পশ্চিমা শক্তিগুলো এখন মনে করছে ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে বিবেচনা করে তারা ভুল করছে। ভারত এখন শক্তি ও কৌশলগত দিক থেকে নিজের গুরুত্ব নিয়ে এক ধরনের ভ্রান্তির মধ্যে আছে। বিষয়টি পশ্চিমারা খুব ভালোই অনুধাবন করতে পারছে। ভারতের প্রকৃত পরিস্থিতি বোঝার ক্ষেত্রে নিজেদের ভুলটিও তারা অনুধাবন করতে পারছেন। তিনি লিখেন, ভারতীয় রাজনৈতিক নেতা, শীর্ষ আমলা, কূটনৈতিক, থিঙ্ক ট্যাঙ্ক ও সাংবাদিকেরা প্রকৃত বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছেন। করোনা মহামারী মোকাবেলায় মারাত্মক ব্যর্থতা ভারতের দুর্বলতাকে উন্মোচন করে দিয়েছে। এতদিন পর্যন্ত পশ্চিমা দেশগুলো ধরে নিয়েছিল ভারত ক্রমেই উন্নততর হয়ে উঠছে। চীনকে মোকাবেলার ক্ষেত্রেও দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ভারত সম্পর্কে দেশগুলোর এই ধারণা বদলে দিয়েছে এই মহামারী। গত বছর চীনে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ভারতের শিল্প খাত সংশ্লিষ্টদের অনেকেই দাবি করতে থাকেন চীন থেকে অনেক প্রতিষ্ঠান তাদের উৎপাদন কেন্দ্রে ভারতে সরিয়ে নেবে। তবে তাদের এই প্রত্যাশা পূরণ হয়নি। বৈশ্বিক বড় প্রতিষ্ঠানগুলো চীন থেকে তাদের কার্যক্রম ভারতে সরিয়ে আনেননি। অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বেশ কিছু সূচকে এখনও পিছিয়ে ভারত। গত বছরে বৈশ্বিক ক্ষুদা সূচকে দেশটির অবস্থান ছিল দক্ষিণ এশিয়ার সবার পেছনে। এমনকি কঙ্গো, ইথিওপিয়া ও অ্যাঙ্গোলার মতো আফ্রিকার ক্ষুদা জর্জরিত দেশগুলোও এদিক থেকে ভারতের চেয়ে এগিয়ে গিয়েছে। গবেষণা সংস্থা মাইক্রোট্রেন্ডসের তথ্য বলছে, ভারতে এখনও প্রতি 5 জনে একজনের মাসিক আয় $37.5 নিচে। মাসে $165 কম আয় করে দেশটির 90% মানুষ। মহামারীর আগেও খুব একটা ভালো অবস্থায় ছিল না ভারতের অর্থনীতি। বৈষম্য প্রকট হয়ে উঠেছিল অনেক। দেশটিতে অর্থনৈতিক কার্যক্রমে বিপুল জনসংখ্যার খুবই ক্ষুদ্র একটি অংশে সীমাবদ্ধ। ভারতের জনসংখ্যা 136 কোটি। স্থানীয় কর কর্তৃপক্ষের তথ্য বলছে, 18-19 অর্থ বছর এরই মধ্যে করযোগ্য আয় ছিল মাত্র 1,46,00,000 মানুষের। ওই সময় দেশটিতে করমুক্ত আয়সীমা ধরা হয়েছিল প্রায় বার্ষিক $6,750 সমপরিমাণ। অন্যদিকে দেশটিতে বার্ষিক 10 লাখ রুপির বেশি আয় ছিল মাত্র 46 লাখ মানুষের। ভীম ভুরতেলের মতে, পশ্চিমারা ভারত বলতে প্রধানত দেশটির নগর অঞ্চলকেই চেনে, কিন্তু ভারতের 65% নাগরিক বসবাস গ্রাম অঞ্চলে এবং বিশ্ববাসীর সামনে ভারতীয় নগরভিত্তিক জীবনযাত্রার যে চিত্র উঠে আসে, গ্রাম অঞ্চলের প্রকৃত চেহারা তার থেকে যোজন যোজন দূরে। ভারতে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম শুরু হয় 1991 সালের জুলাইয়ে। ওই সংস্কারের পর দেশটির $2.5 লাখ কোটি অর্থনীতিতে পৌঁছাতে সময় লেগেছে 2019 সাল পর্যন্ত। ওই বছরই দেশটিতে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল 2024 সালের মধ্যে ভারতকে $5 লাখ কোটি অর্থনীতিতে তুলে নেওয়া হবে।
তবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পর্যবেক্ষকদের অনেকেই সন্দেহ প্রকাশ করে বলছেন 2030 সালের মধ্যেও এই লক্ষ্য পূরণ করা ভারতের জন্য অনেক কঠিন হয়ে পড়বে। পর্যবেক্ষকরা বলছেন ভারতের বিশ্বগুরু হয়ে ওঠার যে উচ্চবিলাসী পরিকল্পনা সেটি এই মুহূর্তে অধরাই থেকে যাচ্ছে। এস জয়শঙ্করের পশ্চিমা ঘেঁষা কূটনীতির কল্যাণে নরেন্দ্র মোদী বিশ্বনেতাদের মধ্যে বিশিষ্ট স্থান করে নিতে পেরেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন ভোটারদের দেখাতে চেয়েছিলেন চীনের উত্থান ঠেকাতে তিনি সক্ষম। সেটি করতে গিয়ে ভারতকে সামনে রেখে চীনের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়েছেন তিনি। পশ্চিমা গণমাধ্যম কোভিড নিয়ন্ত্রণে ভারতের ব্যর্থতাকে বেশ ফালাও করে ছেপেছে। মহামারী অর্থনৈতিক সূচকগুলোকে নয়াদিল্লির পরাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা বিনষ্টের পেছনে বড় অনুঘটক হিসেবে দাবি করছে তারাও। ফিনান্সিয়াল টাইমসের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চীনকে মোকাবেলার ক্ষেত্রে ভারতের এই মুহূর্তে কার্যকর কিছু করতে পারার সম্ভাবনা বেশ কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যেই চীন সংক্রান্ত নীতিমালার পরিবর্তন আনার দাবি উঠেছে। ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক সাম্প্রতিক নিবন্ধে এমন আহ্বান জানিয়েছে বার্নি স্যান্ডার্সও। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের চীন সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই বলেও পর্যবেক্ষকদের অনেকে অভিমত দিচ্ছেন। এদিকে আগামী অর্থ বছরে 21-22 অর্থ বছরে বাংলাদেশের মধ্যদেশীয় উৎপাদনের প্রবৃদ্ধি হবে 5.1%। মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।